স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের বিষয় তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোঅর্ডিনেট জিওমেট্রি আজকে আমরা শুরু করব। তো জয়েন্টের ক্ষেত্রে কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিরাট বড় পার্ট। যদিও কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পোর্শনে রয়েছে, যেমন সার্কেল, ইলিপস, প্যারাবোলা, এই জিনিসগুলো, স্ট্রেট লাইন, অনেকগুলো পার্ট রয়েছে এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেনও আসে। তো আজকের এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে শুরু করব। আজকের এই ভিডিওতে আমরা শিখব হলো কার্টেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম, শিফটিং অফ অরিজিন, রোটেশন অফ অ্যাক্সিস। আমরা যে 11-এর সিলেবাস পড়ছি সেখানে কিন্তু রোটেশনটা ছিল না, এবার রোটেশনটাও আমরা একটু শিখব। তারপরে কি শিখব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, বিভিন্ন শেপের এরিয়া, ট্রায়াঙ্গেলের যে বিশেষ পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ববিন্দু, এই জিনিসগুলো এবং তার কতগুলো প্রপার্টিও রয়েছে সেই জিনিসগুলো একটুখানি দেখব। ডিফারেন্ট টাইপের অঙ্ক করব আজকে, এই যেই জিনিসগুলো শিখব তার উপরে অনেকগুলো অঙ্ক থাকবে। খুব ভালো করে অঙ্কগুলো শিখবে কারণ খুব ইন্টারেস্টিং অঙ্ক, এবং এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে যদি না শুরু করো, যেহেতু অনেকগুলো কোশ্চেন আসে, তো বেসিক জিনিসটা যত বেশি স্ট্রং হবে তত তোমাদের সুবিধা হবে। তো আজকের ক্লাস শুরু করব। ফার্স্ট যেটা আমরা দেখব যে কোঅর্ডিনেট জিওমেট্রি আসলে কি। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রিটা হলো একটা কম্বিনেশন অফ অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি। জিওমেট্রি এবং অ্যালজেব্রার কম্বিনেশনে যেই ম্যাথসের যেই প্রবলেম সলভ করা হয় তাকে বলা হয় আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা বলবো। এবং উঁচু ক্লাসে উঠে যারা গ্র্যাজুয়েশনে করবে সেখানে অ্যানালিসিস এবং জিওমেট্রি একসঙ্গে মিশে সেখানে অ্যানালিটিক্যাল জিওমেট্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এর অনেকগুলো ভাগ রয়েছে। ফার্স্টলি আমরা যেহেতু আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি একদম বেসিক থেকে শুরু করব, একদম ফার্স্ট হলো কোঅর্ডিনেট জিওমেট্রির কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটা কি আমরা 11-এ শিখেছি অলরেডি। কার্টেশিয়ান জিওমেট্রি বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দুটো অক্ষ বা দুটো স্ট্রেট লাইন থাকে যেটা পরস্পর পারপেন্ডিকুলার। আমরা এক্স ও এক্স ড্যাস্ট এবং ওয়াই ও ওয়াই ড্যাস্ট দুটো স্ট্রেট লাইন নিয়েছি এবং তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো ও এবং এরা নিজেদের মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ এই দুটো পারপেন্ডিকুলার। এই এক্স ও এক্স এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাস্ট এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবং এই অরিজিন থেকে ডান দিকে যে এক্সের পার্ট রয়েছে সেটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, এগুলো তোমরা সব জানো। এটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস, ওপরের দিকে গেলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে আসলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবং এখানে যদি কোনো বিন্দুকে আমরা ডিনোট করি সেই জিনিসটা কী হয়, মনে করো এটা যদি পি এক্স ওয়াই বিন্দু হয় তাহলে অ্যাকচুয়ালি কি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের যেই দূরত্ব, অ্যালজেব্রিক দূরত্ব, বীজগাণিতিক যেই দূরত্ব, সেটা হলো আমাদের এই ওয়াই। এবং পি বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের যেই অ্যালজেব্রিক ডিস্টেন্স সেটা হলো এক্স, ঠিক আছে। এবং এই এক্সকে বলা হয় ভুজ, ওয়াইকে বলা হয় কোটি, কোনো একটা বিন্দুর অবস্থান। এবার দেখো এখানে যখন এক্স অক্ষগুলো পরস্পরকে ছেদ করছে এরা চারটে কোয়াড্রেন্টকে ভাগ করছে, অর্থাৎ যেই প্লেন, এই যেই প্লেনের ওপর আমরা অক্ষটাকে নিয়েছি সেই প্লেনটাকে বলা হয় এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। এই প্লেনটাকে এই অক্ষ দুটো চারটে কোয়াড্রেন্টে ডিভাইড করেছে। একটা হলো এই কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট এবং এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এই কোয়াড্রেন্টগুলো বিশেষত্ব কি, এটা একদম বেসিক জিনিস যেহেতু আলোচনা করছি। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, অর্থাৎ এর যে স্থানাঙ্কটা আমরা লিখি সেটা হলো দুটোই পজিটিভভাবে লিখি। সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, এক্সটা নেগেটিভ কিন্তু ওয়াইটা পজিটিভ। আর থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ। এভাবে আমরা কোঅর্ডিনেটের যেই কোয়াড্রেন্টগুলো রয়েছে, প্লেনের কোয়াড্রেন্টগুলোকে এইভাবে ডিনোট করে থাকি। কেন সেটা সবাই জানো, আমি খুব বেশি একটা বিস্তারিত যাচ্ছি না। যেই জায়গাগুলোতে আমাদের অ্যানালিটিক্যাল পার্ট বেশি থাকবে, অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার জিনিস থাকবে, সেই জায়গাগুলোতে আমি একটু বেশি জোর দেবো।
এইগুলো একদম সিম্পল বেসিক জিনিস, তাই খুব বেশি একটা ডিপে আমি যাচ্ছি না, ঠিক আছে। এরপরে চলে আসছে ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলাটা কি, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর ডিস্টেন্স। ফার্স্টলি আমরা অরিজিন থেকে যদি এই পি বিন্দু নিয়েছি, এর যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে কি হয় তোমরা সবাই জানো, অর্থাৎ ও পি ইকুয়াল টু কী হয়ে যায়, √(x² + y²। এবার যদি দুটো বিন্দু থাকতো, এ একটা বিন্দু x1, y1, বি অপর একটি বিন্দু x2, y2, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কী হতো। আমি আবার বলছি যে আমি বিস্তারিত এই প্রত্যেকটা ফর্মুলা প্রুফ করতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের একটুখানি রিকল করে দিচ্ছি। x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে x2 - x1 y2 - y1 লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা হোল স্কোয়ারের মধ্যে আছে, আগে পরে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এই ডিস্টেন্স ফর্মুলাটাকেই একটুখানি ডিরাইভ করার চেষ্টা করি। মনে করো এই এবি একটা স্ট্রেট লাইন, এবি স্ট্রেট লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, আমি যদি এখানটায় কোঅর্ডিনেটটা নিই এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে মনে করো এখানটা এরকম হচ্ছে এ বি। তাহলে একটা জিনিস একটু ভাবো, যে যদি কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে তার যেই কোঅর্ডিনেট পয়েন্টগুলো আমরা নেব, সেক্ষেত্রে কি হবে, ওয়াই পার্ট, অর্থাৎ দুটোর ক্ষেত্রে হাইট তো সমান, অর্থাৎ দুটোর ক্ষেত্রে y1 হবে, তাই তো। অর্ডিনেটটা অর্থাৎ কোটিটা দুটোই সমান হবে, তাহলে শুধুমাত্র ভুজ দুটোর বিয়োগফল করে তার হোল স্কোয়ার করে দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে এবি এর ডিস্টেন্স হয়ে যাবে √(x1 - x2) তার হোল স্কোয়ার, অথবা এটাকে আমরা (x1 - x2) লিখতেই পারি, ঠিক আছে। কারণ যেটা বড় হবে সেটার থেকে, যেহেতু ডিস্টেন্স বের করছি, সবসময় আমরা পজিটিভ ভ্যালু নেব। একই রকমভাবে যদি সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হতো, তাহলে y1 - y2 এর মডুলাস করলেই আমাদের হয়ে যেত, ঠিক আছে। এই ডিস্টেন্স ফর্মুলা গেল। এরপর আসছি আমরা টাইপস অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের টাইপ কয় ধরনের হয়। ট্রায়াঙ্গেল প্রধানত দুই ধরনের ভাগ করা যায়, অর্থাৎ ট্রায়াঙ্গেলকে আমরা দুটো প্যারামিটারের ওপরে আমরা আলাদা করতে পারি। এক নম্বর হলো ট্রায়াঙ্গেলকে সাধারণত বাহুর বিভিন্ন রকম বাহুর জন্য ট্রায়াঙ্গেলকে ভাগ করা হয়, এবং বিভিন্ন রকম কোণের জন্য ট্রায়াঙ্গেলকে ভাগ করা হয়। ফার্স্ট দেখো, আমরা এ একটা নিয়েছি, এটা হলো সাইডসের উপর নির্ভর করে, অর্থাৎ ডিফারেন্ট সাইডস। এক নম্বর হলো স্কেলেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ বাহুগুলো প্রত্যেকটা অসমান, প্রতিটি বাহু, এটার বৈশিষ্ট্য কী হবে, প্রতিটি বাহু ও প্রতিটি কোণ অসমান, ঠিক আছে। অর্থাৎ ছবিটা কীরকম হতে পারে, দেখো এটা প্রত্যেকটা বাহু নিজেদের মধ্যে আলাদা আলাদা, এবং অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। দুই নম্বরটা কি আসছে, দুই নম্বরটা হলো আইসোস্কেলেন, অর্থাৎ দুটো বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো বাহু সমান, এবং সেই সমান বাহু দুটোর এটা যদি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই বাহুটা সমান, এবং যে অসমান বাহুটা রয়েছে তার সংলগ্ন কোণ দুটোও সমান হবে, অর্থাৎ দুটি বাহু সমান, দুটি কোণও সমান, তাই তো। এই দুটো কোণ সমান হবে। এর পরেরটা আসছে হলো সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান হবে এবং তিনটে অ্যাঙ্গেলও সমান হবে। তিনটি বাহুই সমান, প্রতিটি বাহু
সমান, প্রতিটি কোণও সমান, প্রতিটি কোণ সমান। ঠিক আছে, অর্থাৎ বাহুর ওপর নির্ভর করে আমরা ট্রায়াঙ্গেলকে 3 ভাগে ভাগ করি, একটা বিষমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হলো সমবাহু ত্রিভুজ। এরপর আছে কোণের ওপর নির্ভর করে, কোণ বিভিন্ন রকম হলেও আমরা 3 ভাবে ভাগ করতে পারি। 1 নম্বর হলো অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে হলো সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট যদি কোণ হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ 3টে কোণই সূক্ষ্মকোণ, প্রতিটি কোণ লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, আমি অ্যাঙ্গেলটা এরকম নিতে পারি, এটা যদি একটু বড় হয়ে যায় আবার, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট। তো এই অ্যাঙ্গেলের মধ্যে আমি একটা সম্পর্ক দেখাবো। আমি প্রত্যেকটা আগে একটুখানি বলে নিই। রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এগুলো যদি আমি নাম দিই, এটাকে এ বি সি। আচ্ছা, 2 নম্বর হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটা এরকম হয়, তাই তো? এই কোণটা হলো 90 ডিগ্রি, এটাকে আমি এ বি সি নাম দিলাম। ঠিক আছে, এই ছবিটা একটুখানি অন্যরকমভাবে আঁকি, তাহলে আমার পরবর্তী যে বোঝাবো সেটা একটুখানি সুবিধা হবে। এরকম আছে। 3 নম্বরটা হলো যে অবটুস অ্যাঙ্গেল, অর্থাৎ সূক্ষ্মকোণী হয়েছে, সমকোণী হয়েছে, স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ মানে কি? একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ আমি যদি এই অ্যাঙ্গেলটাই ধরি, এরকম টাইপের ত্রিভুজ হবে এ বি সি। ঠিক আছে, তাহলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে বড়। এবার এই 3টে ত্রিভুজের জন্য একটা বিশেষ সূত্র রয়েছে, সেটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এবার দেখো, এই 3টে কোণের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক আমি বলবো। এইটার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার হয়, অর্থাৎ যেই ছোট দুটো বাহু থাকে তাদের বর্গের সমষ্টি ইকুয়াল টু বড় বাহুটার বর্গের সমান হয়। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ছোট বাহু দুটোর বর্গের সমষ্টি, আমি এখানটা যদি এরকম নিই এসি স্কোয়ার, সেটা যেটা বৃহত্তম বাহু থাকবে তার বর্গের চেয়ে বড় হবে। এবং স্থূলকোণীর ক্ষেত্রে কি হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লেস দ্যান বিসি স্কোয়ার হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কি বলবো, অনুসিদ্ধান্ত বলতে পারো। আমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে। এটা তো আমরা সাধারণ ক্ষেত্রে কাজে লাগাই, কিন্তু এই দুটো কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট হলো আমাদের প্যারালালোগ্রাম। 1 নম্বর প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। এবং সামান্তরিকের ক্ষেত্রে আর কি বৈশিষ্ট্য থাকে, আমরা প্রত্যেকটা সামান্তরিকের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো, এইখানে যে চতুর্ভুজগুলো আমি নিয়েছি প্রত্যেকটার বাহুর বৈশিষ্ট্য তো দেখবই, আমাদের কর্ণের বৈশিষ্ট্যগুলোও দেখতে হবে। দেখো, প্যারালালোগ্রামের ক্ষেত্রে বাহুগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সেটা তো হলো। কর্ণগুলো কি হয়, কর্ণগুলোর ক্ষেত্রে দেখো, কর্ণগুলো পরস্পরকে বাইসেক্ট করে। প্যারালালোগ্রামের কর্ণগুলো পরস্পরকে বাইসেক্ট করে। তারপরে আসছে রম্বস। রম্বসের বাহুর বৈশিষ্ট্য কি, রম্বস হলো এমন একটা প্যারালালোগ্রাম যার বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে বাহুর দৈর্ঘ্য সমান এবং বাহুগুলো পরস্পর সমান্তরাল, এবং যেই কর্ণ বা ডায়াগোনাল আঁকবো আমরা, তারা কি করবে, তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। রম্বস পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে।
খণ্ডিত করে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের রম্বস এবং প্যারালেলোগ্রাম। 3 নাম্বার আছে হলো আমাদের কি, দেখো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কি? রেক্ট্যাঙ্গেল হলো এমন একটা প্যারালেলোগ্রাম যার প্রতিটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি, এবং এর ডায়াগোনালগুলো কি হয়, ডায়াগোনাল দুটোর দৈর্ঘ্য সমান হয়। এখানে ডায়াগোনাল দুটো কিন্তু দৈর্ঘ্য অসমান, কিন্তু এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান, এটা কর্ণদ্বয়, কর্ণদ্বয় সমান নয়, এটাও কর্ণদ্বয় অসমান, কিন্তু যখন রেক্ট্যাঙ্গেল আমরা পড়ব কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কর্ণদ্বয় সমান। ঠিক আছে, এরপর হলো স্কোয়ার। স্কোয়ার কি? স্কোয়ার হলো এমন একটা রেক্ট্যাঙ্গেল যার বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এবং তাহলে মানে 90 ডিগ্রি করে তো আছেই, কিন্তু বাহু দৈর্ঘ্য সমান, এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে, কর্ণদ্বয় পরস্পর সমান হবে এবং সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, কর্ণদ্বয় সমান এবং পারপেন্ডিকুলারলি সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এক্ষেত্রে পারপেন্ডিকুলার কিন্তু দৈর্ঘ্য অসমান। এরপর আসছে হলো আমাদের ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কীরকম হয় দেখতে? ট্র্যাপিজিয়ামের হয় হলো একজোড়া বাহু সমান্তরাল হয়, তাহলে তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারবো। এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়, এই দুটো বাহু সমান্তরাল, তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলবো। এবং পরেরটা আইসোস্কেলাস ট্র্যাপিজিয়াম, অর্থাৎ এই যে সমান্তরাল বাহু দুটো তো থাকলোই, এই সমান্তরাল বাহু দুটো বাদ দিয়ে যেই বাহু দুটো আছে তাদের দৈর্ঘ্য সমান হয়, এবং এরা এই বেসের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এর জন্য। অর্থাৎ যেটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হলো দুটো বাহু সমান হবে এবং অপর বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হবে, এবং এরা কী হবে, যেই সমান বাহু দুটো আছে সেটা এই সমান্তরাল বাহুর সঙ্গে একই কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এই হলো চতুর্ভুজগুলোর বৈশিষ্ট্য। এরপর আসছি আমরা পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট কি? কার্টেশিয়ান এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে একটা সিমিলারিটি আছে, আবার ডিসিমিলারিটিও বলতে পারো, যেটা কার্টেশিয়ানের সঙ্গে পোলার যে কোঅর্ডিনেট সিস্টেম তার রিলেশনটা খুব সহজ। যেমন আমরা কার্টেশিয়ান সিস্টেমে কি করেছিলাম, দুটো অক্ষ ছিল আমাদের, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটাই স্ট্রেট লাইন আছে, তাকে ইনিশিয়াল লাইন বলা হয়, ইনিশিয়াল লাইন, এবং একটা অরিজিন থাকে, এটা হলো ও আর এটা হলো এক্স। ঠিক আছে, একটা হলো ইনিশিয়াল লাইন এবং একটা হলো অরিজিন। এবার হলো কোনো একটা বিন্দু যদি এখানটায় থাকে পি, তাহলে সেই বিন্দুটার অবস্থান কি করে বোঝানো হয়? সেই বিন্দুর অবস্থান হলো এই ও থেকে পি এর দূরত্ব, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, এবং এদের যে অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সেটাকে থিটা দিয়ে ডিনোট করা হয়, তাহলে এর অবস্থান হয়ে যায় আর কমা থিটা। এবং যদি এটাকে আমরা কোঅর্ডিনেট কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে রিলেটেড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, এটাকে এখানেই যদি আমরা এই অরিজিনের ওপরে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি, তাহলে এটাকে এক্স কমা ওয়াই ধরতে পারি, তাহলে এইটুকু হলো এক্স, এইটুকু হলো ওয়াই, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে হলো আর সাইন থিটা। সেক্ষেত্রে মডিউলাস অফ আর ইকুয়াল টু হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এভাবে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে ডিফাইন করে থাকি। পোলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়েও অনেক ফর্মুলা রয়েছে। এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি করে বের করব? মনে করো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হয়, তাহলে কি করব? মনে করো এ একটা বিন্দু আছে যেটার স্থানাঙ্ক হলো পোলার কোঅর্ডিনেটে r1 থিটা 1, এবং বি আরেকটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো r2 থিটা 2, তাহলে এর মধ্যে দূরত্বটা কি হবে? দূরত্ব ইকুয়াল টু রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 ইন্টু r2 কস থিটা 1 মাইনাস থিটা 2। এই ফর্মুলা দিয়ে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কোনো বিন্দু মধ্যবর্তী
দূরত্ব বের করতে পারি। ঠিক আছে, তো সিম্পলি এগুলো আমরা আগেই পড়ে এসেছি, জাস্ট একটুখানি তোমাদের কানেক্ট করে দেওয়া যে আগেরগুলোর সঙ্গে এখানে কোথা দিয়ে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা আসবো যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। আমি আগেই বলেছিলাম যে ট্রান্সফরমেশন অ্যাক্সিস আমরা এখানে দুই রকম, ইভেনলি তিন রকমের আমরা পড়বো। এক নম্বর কি, শিফটিং অফ অরিজিন, অর্থাৎ অরিজিনকে শিফট করব কিভাবে, সেই জিনিসটা আমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছি। মানে কোনো অ্যাক্সিস যদি এরকম থাকে ও যদি অক্ষটাকে রোটেট না করে জাস্ট এই অরিজিনটাকে এখানটায় আলফা বিটা একটা বিন্দুতে শিফট করা হয়, তাহলে পুরনো অবস্থায় যদি পি এক্স কমা ওয়াই একটা বিন্দু থাকে এবং সেটা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হয়, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু হয়ে যায় কত, এক্স ড্যাশ প্লাস আলফা, এবং ওয়াই ইকুয়াল টু হয়ে যায় ওয়াই ড্যাশ প্লাস বিটা। কী করে হয় দেখো, এখান থেকে যদি আমি এইখানটায় এই লম্ব দুটো টানি, তাহলে এইটুকু হলো আলফা আর এইটুকু হলো বিটা। আবার এইখান থেকে যদি আমি লম্ব টানি, এই সম্পূর্ণটুকু কত, এক্স, আর এইটুকু হলো ওয়াই। তাহলে এইটুকু মানে হলো পুরো এক্সটা, আর নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম সেক্ষেত্রে এইটা হলো এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, তাহলে এইটুকু হলো এক্স ড্যাশ, তাহলে আলফা প্লাস এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স। এই দেখো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা। একই রকমভাবে এইটুকু হলো পুরনো কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এই যে বিটা, এবং এইটুকু হলো নতুন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ওয়াই ড্যাশ, তাহলে সম্পূর্ণটা হলো ওয়াই, তাহলে ওয়াই সমান সমান হলো ওয়াই ড্যাশ প্লাস বিটা। এটা হলো আমাদের শিফটিং অফ অরিজিন উইদাউট রোটেশন, অর্থাৎ রোটেশন না করে আমরা অরিজিনকে শুধুমাত্র যদি শিফট করি, তাহলে এইটা হলো আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলা। এবার যেটা আমাদের নতুন আসবে, যেটা আমাদের 11-এর সিলেবাসে নেই, সেটা হলো কি, রোটেশন অফ অ্যাক্সিসটাকে যদি আমি রোটেট করি, অর্থাৎ অক্ষটা এখানে রয়েছে, আমি অক্ষটাকে রোটেট করে দিলাম থিটা অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে এটাও থিটা চলে আসবে। তাহলে কোনো একটা বিন্দু যদি এখানটা আগের অবস্থানে পি এক্স কমা ওয়াই হতো এবং নতুন অবস্থানে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হয়, তাহলে নতুন অবস্থানে এদের কোঅর্ডিনেটটা কীরকম হবে, সেক্ষেত্রে আমি তোমাদের প্রুফ করে দেখাচ্ছি না, কারণ প্রুফটাও বেশ বড় হয়ে যাবে, একটুখানি দেখে নেবে তোমরা। দেখো এক্স সমান সমান সেক্ষেত্রে হয়ে যাবে এক্স ড্যাশ কস আলফা কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, এবং ওয়াই ইকুয়াল টু হলো এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, আবার এখান থেকে আমাদের অনেক সময় এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালু বের করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা বা একটা ছক এখানটা আমরা যদি লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এটা এক্স, এটা ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এই জায়গাটায় কী লিখবো আমরা, এটা হলো কস থিটা, এটা হলো মাইনাস সাইন থিটা, আর এটা হলো সাইন থিটা, এটা হলো কস থিটা। তাহলে যখন আমরা এক্স দিয়ে লিখবো, তাহলে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর যখন ওয়াই লিখবো তখন হয়ে যাবে এক্স ড্যাশ সাইন থিটা ওয়াই ড্যাশ কস থিটা। এবার যদি কখনো আমাদের এক্স ড্যাশ দিয়ে লিখতে হয়, তাহলে এখান থেকে আমরা এক্স ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারবো, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে, আমাদের এই জায়গাটাই বেশিরভাগ সময় কাজে লাগাতে হবে, এটা আমরা সরাসরি কাজে লাগাবো না, এইখানটা দিয়ে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এরপর আমরা যেটা আসবো সেটা হলো সেকশন ফর্মুলা। তোমরা অলরেডি জানো, তাও আমি একটুখানি সেকশন ফর্মুলা আরও একটু বিস্তারিত ইম্পর্টেন্ট জায়গাগুলো একটুখানি ধরিয়ে দেবো। সেটা হলো, মনে করো পি একটা বিন্দু আছে x1, y1, এবং কিউ একটা বিন্দু আছে x2, y2। তাহলে যদি এই পি কিউকে ইন্টারনালি ভাগ করা হয়, কোনো একটা বিন্দু ইন্টারনালি ডিভাইড করছে ইন্টু এম ইস টু এন রেশিওতে ইন্টারনালি ডিভিশন, তাহলে সেই যে ডিভিশন পয়েন্টটা তার কোঅর্ডিনেট কী হয়, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, তাই তো, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই
এম প্লাস এন। এটা যদি এক্সটার্নালি হয়, এক্সটার্নালি ডিভিশন হয়, তাহলে তার স্থানাঙ্ক কি হয়, জাস্ট এখানে মাইনাস হয়ে যায়, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ঠিক আছে, এবার হলো যদি এম ইস টু ওয়ানটা 1:1 হয়, অর্থাৎ পি কিউ এর মিডল পয়েন্ট বের করতে বলে, মিড পয়েন্ট অফ পি কিউ, সেটা কী হবে, অর্থাৎ 1:1 রেশিওতে ডিভাইড করা হবে। অর্থাৎ এটা যদি পি কিউ হয়, তাহলে এম ইস টু এন এদিক ওদিক হচ্ছিল, 1:1 মানে 1:1 মানে মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই এম এনের জায়গায় 1 বসবে, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, এটা হলো মিডিল পয়েন্ট। এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই এম ইস টু এন অর্থাৎ দুটো আননোন নাম্বার ধরে কাজ করা যাবে না, আমাদের সেক্ষেত্রে একটা আননোন নাম্বার ধরে কাজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলে করি যে ল্যামডা ইস টু ওয়ান অনুপাতে যদি ডিভাইড করে, তাহলে কি হবে ব্যাপারটা, তাহলে এই যে বিন্দুটা বেরোবে সেই বিন্দুটা কি হবে, এম এর জায়গায় ল্যামডা বসাচ্ছি আমরা, তাহলে ল্যামডা এক্স টু প্লাস এক্স ওয়ান বাই ল্যামডা প্লাস ওয়ান ল্যামডা ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই ল্যামডা প্লাস ওয়ান। একই রকমভাবে যদি এক্সটার্নালি করে সেটা হবে। ঠিক আছে, এই ল্যামডা প্লাস ওয়ান দিয়ে কিন্তু আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। এবার দেখো, এবার যদি মনে করো একটা এবি লাইন আছে, এবি লাইন এর ইকুয়েশন হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে এই পি কিউ এর যেই কানেক্টিং যেই স্ট্রেট লাইনটা আছে সেটা এম ইস টু এন বা ল্যামডা ইস টু ওয়ান অনুপাতে যদি ডিভাইড করে, তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা আমরা কি করে বের করব। সিম্পলি দেখো, এই পি আর কিউ মানে ব্যাপারটা কী বোঝাতে যাচ্ছে, এ বি একটা স্ট্রেট লাইন রয়েছে, এই স্ট্রেট লাইনটা পি কিউ যেই আমাদের স্ট্রেট লাইনটা সেটাকে ল্যামডা ইস টু ওয়ান অনুপাতে ইন্টারসেক্ট করছে, তাহলে এই ল্যামডার ভ্যালুটা কত, অর্থাৎ কত রেশিওতে করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা যদি পি কিউ হয়, পি কিউকে ল্যামডা ইস টু ওয়ান অনুপাতে ডিভাইড করছে যেই বিন্দুটা, সেই বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এরকম একটা বিন্দু, সেই বিন্দুটা আবার এই সরলরেখার ওপরে বসিয়ে দেবো, স্যাটিসফাই করবে। বসিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারবো। ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আরেকটা হবে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি। কেন, এই যে এই বিন্দুটা যদি এর ওপরে বসিয়ে দিই, দেখো কি আসবে, ল্যামডা প্লাস ওয়ান যেটা রয়েছে সেটা সবগুলোর নিচে, ওটা ওইদিকে কেটে যাবে। এরপর আমরা ট্রায়াঙ্গেলের কতগুলো স্পেসিফিক পয়েন্ট আছে, মানে খুব নির্দিষ্ট কতগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদের খুব কাজে লাগে এবং বিশেষত অঙ্কর জন্য ভীষণভাবে কাজে লাগবে। সেটা কি, কোঅর্ডিনেটস অফ সাম পার্টিকুলার পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল। 1 নম্বর হলো সেন্ট্রয়েড অর্থাৎ ভরকেন্দ্র, 2 নম্বর হলো ইনার সেন্টার অর্থাৎ অন্তঃকেন্দ্র, সার্কাম সেন্টার অর্থাৎ পরিকেন্দ্র এবং অর্থ সেন্টার বা লম্ববিন্দু। ফার্স্ট আসছি আমরা সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রতে। ভরকেন্দ্র জিনিসটা কি, ভরকেন্দ্র হলো কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যদি সরলরেখা যদি আমি টানি, মধ্যমাগুলো টানি, তাহলে মধ্যমাগুলো সবসময় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, অর্থাৎ সমবিন্দু। এই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র বা আমরা জি দিয়ে সাধারণত ডিনোট করি। এই ভরকেন্দ্রের একটা বিশেষত্ব আছে, আমরা যদি এটাকে এবিসি নাম দিয়ে দিই, এটা এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট নাম দিলাম, তাহলে এই এ ড্যাস্টকে এই জি কি অনুপাতে ডিভাইড করে, 2:1 অনুপাতে ডিভাইড করে, অর্থাৎ ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা আমরা জানি অলরেডি। 2 নম্বর হলো ইনার সেন্টার বা অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র জিনিসটা কি, অন্তকেন্দ্র আমরা যখন ক্লাস
9-এ না 10-এ আমাদের ছিল। অন্তঃকেন্দ্র কিভাবে আঁকতাম? অন্তঃকেন্দ্র হলো ত্রিভুজের যেই কোণগুলো আছে তাদের বাইসেক্টর, অর্থাৎ এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করলে যেই বিন্দু পাবো আমরা, সেই বিন্দু থেকে একটা লম্ব টানতে হয় এই বেসের ওপরে বা যে কোনো একটা সরলরেখা, তাহলে আমরা একটা সার্কেল পাই। এই সেন্টারটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। ঠিক আছে, এই অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে একটা জিনিস আছে, যেটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে অন্তঃকেন্দ্র এবং এই ভরকেন্দ্র এগুলো সব একই হয়। এরপরে আসছে হলো সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। পরিকেন্দ্র কিভাবে হয়? পরিকেন্দ্র হলো বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়। বাহুগুলোকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, তাহলে এরাও একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এটাকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র অর্থাৎ এই পরিকেন্দ্র তার মানে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি বৃত্ত আঁকি তাহলে সেই শীর্ষবিন্দু দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি এ বি সি নাম দিই, এটাকে যদি ও নাম দিই, তাহলে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি হবে। ঠিক আছে, এটা হলো পরিকেন্দ্র। এরপর আসছে হলো অর্থ সেন্টার। এই অর্থ সেন্টার জিনিসটা কি? অর্থ সেন্টার বা লম্ববিন্দু। লম্ববিন্দু এটাও আমাদের ছিল। লম্ববিন্দু জিনিসটা কি? লম্ববিন্দু হলো যদি এবিসি আমরা নাম দিই, প্রত্যেকটা ভার্টেক্স থেকে যদি তার বিপরীত বাহুর ওপর লম্ব টানা যায়, এই একটা হলো, এই ধরো এটা লম্ব যদিও হয়নি, আর এটা যদি এরকম লম্ব হয় তাহলে তারা সমবিন্দু হয় এবং সেই বিন্দুটাকে বলা হয় লম্ববিন্দু। এবার এই সেন্ট্রয়েড, সার্কামসেন্টার এবং অর্থ সেন্টার এদের মধ্যে রিলেশন আছে, সেই রিলেশনটা একটুখানি দেখে নেব। আরেকটা সবচেয়ে ভালো জিনিস সেটা হলো যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সব পয়েন্ট একই পয়েন্টে হয়ে যায়, অর্থাৎ ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু এগুলো সবই সেম বিন্দুতে হয়ে যায়। আরেকটা জিনিস, এই বিন্দুগুলো সবসময় একটা সরলরেখা অর্থাৎ কোলিনিয়ার হয়। সেই পয়েন্টগুলো আমি পরপর বলি। দেখো যে রিলেশনগুলো আমি বলছিলাম, যে লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র, এই তিনটে বিন্দুর মধ্যে একটা রিলেশন আছে। সেটা কি? ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু এরা একই সরলরেখায় তো থাকবেই, এবং অন্তঃকেন্দ্র একই সরলরেখায় থাকে সবসময়, এবং এই তিনটে একটা নির্দিষ্ট অনুপাতে ডিভাইড করে। এটা হলো লম্ববিন্দুকে আমরা এইচ ধরছি, লম্ববিন্দু। এটা হলো পরিকেন্দ্র বা সার্কামসেন্টার, এটাকে সি নাম দিলাম। আর এইটা হলো ভরকেন্দ্র বা জি নাম দিলাম। তাহলে এরা হলো 2:1 অনুপাতে ডিভাইড করে, অর্থাৎ ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্রকে 2:1 অনুপাতে ডিভাইড করে। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। এই রিলেশনটা দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক আসতে পারে। ঠিক আছে, এবার আমরা অনেকগুলো থিওরেম, বেসিক জায়গাগুলো আমরা দেখলাম। এরপর আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবং এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল কী করে বের করব। দেখো, যদি ত্রিভুজের তিনটে বিন্দু এরকম দেওয়া থাকে, ধরো এবিসি আমি ধরছি, এ হলো x1 y1, বি x2 y2, সি হলো x3 y3, তাহলে সিম্পলি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা ডিটারমিনেন্ট, তার আবার মডিউলাস ভ্যালু। কেন? কারণ ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। তো এটাকে আরও অনেক রকম সূত্র আছে, একই জিনিসকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। সেটা কি? হাফ অফ মডিউলাস x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। দেখো,
এই সূত্র আর এই সূত্র কিন্তু একই। দেখো এই রেসপেক্টে যদি আমি ভাঙতে থাকি তাহলে x1 এর রেসপেক্টে ভাঙলে y2 মাইনাস y3, x2 রেসপেক্টে ভাঙলে কী হবে y1 মাইনাস y3, সেটাকে আমরা y3 মাইনাস y1 মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য, আর x3 রেসপেক্টে ভাঙলে দেখো y1 মাইনাস y2। ঠিক আছে, এই হলো। অথবা এটাকে আরও একটাভাবে ভাঙা যেতে পারে, এটাকে ডেল্টা ইকুয়াল টু লেখা যেতে পারে হাফ অফ x1 y1 x2 y2 x3 y3 আবার এখানে x1 y1। এটাকে যদি আমরা ভাঙি হাফ অফ কী হবে দেখো, কোণাকুণি গুণ শুধু, অর্থাৎ x1 y2 মাইনাস x2 y1 প্লাস এটা গুণ x2 y3 মাইনাস x3 y2, তারপরে এইটা x3 y1 মাইনাস x1 y3, এটা ডিটারমিনেন্ট ভ্যালু। এটাও কিন্তু একই, অর্থাৎ বজ্রগুণন করে করা। এই এত রকমভাবে আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করতে পারি। এবার যদি কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজের আসে, তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করলে সবচেয়ে বেটার হবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে এ হলো x1 y1, বি x2 y2, আর সি হলো x3 y3, আর ডি হলো আমাদের x4 y4 যদি ধরি, তাহলে একদম সেম হাফ। এবার এটাকে আবার x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1, অর্থাৎ যেখান থেকে শুরু করছি সেটা, অর্থাৎ এখানেও সেই কোণাকুণি মাল্টিপল করে আমরা লিখতে পারি মডিউলাস ভ্যালু দিয়ে, অর্থাৎ x1 y2 মাইনাস x2 y1 প্লাস এইটা x2 y3 মাইনাস x3 y2, এরকম করে বাদবাকি যেটা আছে পুরোটা লিখে তার মডিউলাস। ঠিক আছে, অর্থাৎ এই কোয়াড্রিল্যাটারাল এর যদি আমরা ফর্মুলা ভাঙতে যাই তাহলে এইটা থেকে করলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো বেসিক ফর্মুলাগুলো আমরা শিখে নিলাম। এবার এই ফর্মুলাগুলোর ওপর ডিপেন্ড করে অঙ্কগুলো করব, এবং প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক হতে চলেছে, একটা অঙ্কও মিস করবেন। একদম প্রথম থেকে আমি বলে আসছি যে এই চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা অঙ্ক আমাদের মেন টার্গেট, যদিও বেসিক জিনিসটা না জানলে অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে, তার জন্য আমি জাস্ট বেসিক জিনিসগুলো একটুখানি বুঝিয়ে দিয়েছি। এবার পরপর কিছু অঙ্ক করে যাব। একদম প্রথম অঙ্ক আজকের দেখো, ফর ট্রায়াঙ্গেল ABC হোয়ার A -1 11 B -9 -8 অ্যান্ড C 15 -2 মার্ক কারেক্ট অপশান। এর জন্য আমাদের কারেক্ট অপশান তিনটে অপশান আছে, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, ইন সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড আর কোলিনিয়ার। বি হলো, আমি পয়েন্টগুলো লিখিনি, অল পয়েন্টস আর কোইন্সিডেন্ট অ্যাট সেম পয়েন্ট, অর্থাৎ একই বিন্দুতে থাকছে। আর সার্কাম সেন্টার, অর্থ সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড আর কোলিনিয়ার, বাট ইন সেন্টার ইজ নট কোলিনিয়ার। দেখো এখানে অপশান আর 4 নম্বরটা হলো কোনো কিছুই নয়। যেই চারটে পয়েন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, ইনার সেন্টার এবং সেন্ট্রয়েড, এই চারটে পয়েন্টের মধ্যে সার্কাম সেন্টার, অর্থ সেন্টার আর সেন্ট্রয়েড, এই তিনটে সবসময় কোলিনিয়ার হয়। ঠিক আছে, এই তিনটে সবসময় কোলিনিয়ার হয়, এবং এই ইন সেন্টারটা কেবলমাত্র সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবকটা পয়েন্ট হলো কোইন্সিডেন্ট করে। ঠিক আছে, কোইনসাইড করে যায় একই পয়েন্টে, তাহলে এই অপশানটা হবে, এই বি অপশানটা হবে কোইন্সিডেন্ট। এই অপশানটা হবে যদি সমবাহু ত্রিভুজ হয়। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সার্কাম সেন্টার, অর্থ সেন্টার আর সেন্ট্রয়েড লিনিয়ার হবে, কোলিনিয়ার, কিন্তু এই ইন সেন্টারটাও কোলিনিয়ার হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রথম তিনটা এই অপশান সি, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার আর সেন্ট্রয়েড কোলিনিয়ার হবে, কিন্তু এই ইন সেন্টারটা কোলিনিয়ার হবে না। তো আমাদের ফার্স্টলি বের করতে হবে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। তো ABC দেওয়া আছে, এ দেওয়া আছে -1 11, বি দেওয়া আছে -9 -8, আর সি দেওয়া আছে 15, -2। তাহলে আমাদের বাহুগুলো বের করে নিলে, AB বের করে নিলে দেখো -1
মাইনাস মাইনাস প্লাস, তাহলে 8 স্কোয়ার প্লাস তা 11 মাইনাস মাইনাস প্লাস 19 স্কোয়ার, 8 স্কোয়ার 64 প্লাস 19 স্কোয়ার হলো 361, 361। তাহলে এদের যদি রুট করি তাহলে রুট হয়তো করা যাবে না, আমি রুটের মধ্যেই রেখে দিচ্ছি। দেখো হচ্ছে কত, 4 5 6 6 12 2 হাতে 1 4, 425। এবি হলো 425। এবার বিসি বের করি। বিসি অর্থাৎ এই দুটোর মধ্যে কি হবে, 15 মাইনাস মানে তাহলে 24 স্কোয়ার প্লাস এটা হচ্ছে -2 আর এটা হলো +8 হয়ে যাবে, তাহলে 6 স্কোয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে কত, 24 স্কোয়ার হলো 576, 576 প্লাস 36। তাহলে 6 6 12 2 হাতে 1 4 আর 7, 4 আর 7 11 1 হাতে 1 612। এটা হলো বিসি। আরেকটা হলো আমাদের এসি বের করতে হবে। এসি সমান সমান কী হবে, এসি হলো রুট ওভার এখানে -1 আর -15, তাহলে 16 স্কোয়ার প্লাস 11 এটা হলো 13 স্কোয়ার। 16 স্কোয়ার কত হয়, 256, 256 আর 13 স্কোয়ার 169। তাহলে এই দুটো যোগ করলে দেখো বেরোচ্ছে 9 আর 6 15, 5 হাতে 1 6 7 5 12 2 হাতে 1 4, 425। অর্থাৎ এটাও 425 এটাও 425, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আমি একটু আগেই বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে একমাত্র এই যে 4টে বিন্দু আছে সেটা কোলিনিয়ার হয়, অর্থাৎ অপশান এ হলো আমাদের কোলিনিয়ার। তাহলে একদম পড়ানোর সময় যখন বেসিক জিনিসটা আলোচনার সময় আমি বলেছিলাম যে এই বিন্দুগুলোর যেই রিলেশনগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট অর্থাৎ দ্বিতীয় অঙ্কটা দেখো, খুব ভালো আরেকটা অঙ্ক। উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস টু হুইচ পয়েন্ট শুড অরিজিন বি ট্রান্সফার্ড সো দ্যাট দ্য ইকুয়েশন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0 ইজ চেঞ্জ টু অ্যান ইকুয়েশন উইথ কন্টেন্টস নো টার্মস অফ ফার্স্ট অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার কোনো টার্ম থাকবে না, এমন জায়গায় আমাদের অরিজিনটাকে শিফট করতে হবে। ডিরেকশন অফ কোঅর্ডিনেট উইদাউট চেঞ্জিং, তার মানে আমরা রোটেশন দেবো না, শুধুমাত্র শিফটিং অফ অরিজিন করব। এবার আমরা ইকুয়েশনটার দিকে তাকাই। ইকুয়েশনটা কি আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাই তো? এই ইকুয়েশনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, এটা কিসের ইকুয়েশন? এটা একটা সার্কেলের ইকুয়েশন, কারণ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের টার্ম একই আছে, সহগ। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো 1 আছে, তাহলে এটা একটা সার্কেল। এবার এই সার্কেলটার সেন্টার অরিজিন বাদে অন্য কোথাও রয়েছে, অর্থাৎ এরকম কোথাও একটা রয়েছে, ঠিক আছে? তো এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বা প্লাস 2 ইন্টু 2x প্লাস 2 ইন্টু মাইনাস 2x প্লাস 2 ইন্টু 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 এরকম লিখতে পারি। তাহলে এর অরিজিনটা কি, এর সেন্টারটা কি হয়ে যাবে, 2, -3। নর্মালি আমাদের জি এখানে কি থাকে, ইকুয়েশনটাকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে জি ইকুয়াল টু -2 আর এফ ইকুয়াল টু 3। তাহলে সেন্টার কি, সেন্টার হলো -g, -f, তাহলে 2, -3, এটা হলো সেন্টার। এবার দেখো বলছে এই ইকুয়েশনটার থেকে আমাদের এই ফার্স্ট অর্ডার টার্মগুলোকে মুছে ফেলতে হবে। তার মানে ধরো এইখানটায় কোনো একটা সার্কেল রয়েছে, আমি অরিজিনটাকে যদি এই সার্কেলের সেন্টারে নিয়ে চলে যাই, সার্কেলের সেন্টারে যদি অরিজিন থাকে তার ইকুয়েশন কী হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম টাইপের চলে আসে, অর্থাৎ এখানে কোনো ফার্স্ট অর্ডার টার্ম থাকে না। অর্থাৎ আমাদের যে এই সার্কেলের ইকুয়েশনের যে সেন্টারটা আছে, এই সেন্টারটা আমরা বের করছি 2, -3, এই সেন্টারেই অরিজিনটাকে শিফট করতে হবে, তাহলেই কোনো ফার্স্ট অর্ডার টার্ম থাকবে না। অর্থাৎ অপশান আমাদের কি আছে, 2, -3, অপশান বি। বোঝা গেল? অর্থাৎ যদি কোনো সার্কেলের ইকুয়েশন থাকে বলে যে অরিজিন শিফট করতে হবে, তাহলে অরিজিন শিফট করতে হবে যাতে ফার্স্ট অর্ডার টার্মগুলো থাকবে না, তাহলে আমরা কি করব, সার্কেলের সেন্টার বের করব এবং সেন্টারে অরিজিনটাকে শিফট করব। অর্থাৎ এখান থেকে সিম্পলি আমাদের সেন্টারের কোঅর্ডিনেটটা বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক
আজকের 3 নম্বর অঙ্ক, টু রিমুভ এক্স ওয়াই টার্ম ফ্রম দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন 5x² প্লাস 8xy প্লাস 5y² প্লাস 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস আর রোটেট থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, দেন থিটা ইকুয়ালস টু, এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো সবসময় যে এই সেম অঙ্কটাই দেবে এমন তো কোনো কথা নেই। আমরা একদম জেনারেল টার্ম দিয়ে যদি একটা অঙ্ক করি, যেখানে আমাদের এই এক্স ওয়াই টার্মটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স বা 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হলো একটা জেনারেল টার্ম সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে। এবার আমাদের বলছে যে এক্স ওয়াই টার্মকে রিমুভ করার জন্য কোঅর্ডিনেট অ্যাক্সিসকে রোটেট করা হয়েছে থ্রু থিটা অ্যাঙ্গেল, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ড্যাশ কস থিটা প্লাস মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, এবার আমরা এই এক্স ওয়াইয়ের জায়গাগুলোতে যদি এই জিনিসটা বসিয়ে দিই, দেখো আমাদের মেন টার্গেট কি, এক্স ওয়াই টার্মগুলোকে রিমুভ করা, অর্থাৎ এক্স ওয়াই টার্মের সঙ্গে যে কোএফিসিয়েন্ট আসবে সেটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ওয়াই টার্ম কোথায় কোথায় আসতে পারে, 1 নম্বর এখানে আসতে পারে, এখানে আসতে পারে, আর এই জায়গাটাতে আসতে পারে। এইগুলো থেকে আর এক্স ওয়াই টার্ম আসবে না, কারণ এক্সের জায়গায় যদি আমরা এটা বসাই তাহলে এক্স ওয়াই তো মাল্টিপল কোথাও হচ্ছে না, বা এই জায়গায় যখন ওয়াই বসাবো সেখানেও মাল্টিপল হবে না, তাহলে এই জায়গাগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু এই 3টে জায়গা নিয়ে আলোচনা করি। দেখো যখন এক্সের স্কোয়ার করব তখন এখান থেকে কি হবে, এক্স ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা। ঠিক আছে, সামনে একটা এ আছে, আচ্ছা এ আছে, তাহলে এগুলো সব একটা করে এ কমন নিয়ে এখানটা দিলাম, আর এখানটা তো একটা 2a। ঠিক আছে, তারপরে এখানটায় ওয়াই স্কোয়ারের সঙ্গে বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হবে, বি ইন্টু, এখানেও দেখো এক্স ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2b এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আর কি, আর আসবে এই জায়গাটা এক্স ওয়াই টার্ম যখন আসবে, এক্স ওয়াই যখন মাল্টিপল করবো আমরা এইচের সঙ্গে, তাহলে এইচটা আমি পরে লিখছি, কারণ আর কোথাও এগুলো যোগ বিয়োগ করবো না। এইচটা এক্স ওয়াই যদি আমি গুণ করি, এখানে এই দুটো যখন এইটার সঙ্গে পুরোটা গুণ হবে, এক্স ড্যাশ স্কোয়ার সাইন থিটা কস থিটা প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস স্কোয়ার থিটা, আমাদের এই জায়গাটাও আর দরকার নেই। আবার এটার সঙ্গে দুটো গুণ হয়ে গেল, এক্স ওয়াইটা চলে এসছে। আরেকটা কি, যখন এইটার সঙ্গে গুণ হবে এইটা, তখনই একমাত্র এক্স ওয়াই টার্ম আসবে, আমরা এগুলো এক্স স্কোয়ার টার্মগুলো আমি লিখছিই না। ঠিক আছে, এখান থেকেও এগুলো বাদ দিয়ে দিচ্ছি, যা হবে হবে, আমরা শুধুমাত্র এক্স ওয়াই টার্মগুলো যেখানে আসছে সেটা নেব। ঠিক আছে, তাহলে এই এক্স ওয়াইয়ের ক্ষেত্র থেকে এক্স ওয়াই যখন মাল্টিপল করবো সেখান থেকে আমাদের এক্স ওয়াই টার্ম কোনটা আসবে, যখন এটার সঙ্গে এইটা গুণ হবে, আবার এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে সেটা হবে মাইনাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো তাহলে এই অংশটুকুই আমাদের রয়েছে এক্স ওয়াই টার্ম, তাহলে এক্স মানে এক্স ওয়াইটাই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যাবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি আসে তাহলে সেখানে আর কি কি থাকবে, এই জায়গাটা থাকছে তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস 2 থিটা। আর কি থাকবে, এইখানটায় থাকবে দেখো 2a সাইন থিটা কস থিটা প্লাস 2b সাইন থিটা কস থিটা, তাহলে এই সম্পূর্ণটা ইকুয়াল টু 0। তাই তো, আমি সিম্পল জায়গায় যাচ্ছি, এই অঙ্কটা যে অঙ্কটা করব সেটা কিন্তু একদম 1 নিমিষে হয়ে যাবে। কি করব দেখো, জায়গাটা আমি এখানটায় মুছে দিয়ে এগুলো, তাহলে এই এক্স ওয়াই টার্ম এই অংশটা 0 হতে হবে, অর্থাৎ কস 2 থিটা মাইনাস সাইন থিটা কস থিটা যদি কমন নিই, 2 সাইন থিটা কস থিটা কমন নিলাম, তাহলে থাকবে হলো a মাইনাস বি ইকুয়াল টু 0। তা এইটুকু হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, না এটা কস 2 থিটা ইকুয়াল টু ওপাশে গেলে সাইন 2 থিটা
এ মাইনাস বি, ও সরি এখানটায় একটা এইচ ছিল তাই তো, তাহলে এখানটায় এইচ থাকবে একটা, এর সঙ্গগুলোতে এইচ ছিল, তাহলে এখানে একটা এইচ থাকবে, তাহলে এটা হয়ে গেল এইচ। তাহলে ট্যান টু থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান টু থিটা ইকুয়াল টু হয়ে যাবে এইচ বাই এ মাইনাস বি। তাহলে এইচ এ বি এগুলোর ভ্যালু যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু শিফটটা আমরা করতে পারবো। এবার দেখো এখানে একটা মজার জিনিস হয়েছে। মজার জিনিসটা কি? এক্স স্কোয়ারের সহগ 5, ওয়াই স্কোয়ারের সহগ হলো 5, তার মানে এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5, আর এইচ ইকুয়াল টু এখানে আমাদের আছে 8। ঠিক আছে, তাহলে এইখান থেকে বের করতে পারি, এইখান থেকে বের করতে পারি। কেন? কারণ এ মাইনাস বি কত হয়ে যাবে? এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাই তো। তার মানে শুধুমাত্র দেখো কস টু থিটা ইকুয়াল টু 0, তাহলে কস কতর ভ্যালু 0 হয়? কস 90 ডিগ্রির ভ্যালু 0 হয়, অর্থাৎ থিটা টু থিটা ইকুয়াল টু π/2, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে π/4। এখান থেকেও আমরা করতে পারি, দেখো ট্যান টু থিটা ইকুয়াল টু এইচ বাই এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি যেহেতু 0, তার মানে ট্যান কতর ভ্যালু আনডিফাইন্ড হয়ে যায়, এটাও π/2, ট্যান π/2 এর ভ্যালু হয়, অর্থাৎ টু থিটা ইকুয়াল টু π/2, তাই থিটা ইকুয়াল টু π/4। ঠিক আছে, তো এত কিছুটা করলাম, তার মেন কথাটা কি? তার মেন কথাটা হলো যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই লিখি, 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 হয়, এবং এই ইকুয়েশন থেকে আমাদের এই এক্স ওয়াই টার্মটাকে যদি বাদ দিতে হয় তাহলে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে ঘোরাতে হবে? তাহলে ট্যান টু থিটা হবে সেই ক্ষেত্রে টু এইচ, আগেরটা আমি এইচ লিখেছিলাম, এখানে 2h লিখেছি, 2h বাই এ মাইনাস বি। এই ভ্যালুগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা থিটা দেখো সরাসরি আমরা বের করতে, অর্থাৎ এইটা হলো আমাদের শর্ট ট্রিক্স, ট্যান টু থিটা ইকুয়াল টু 2h বাই এ মাইনাস বি। কেন আমি এই ফর্মুলাটা ইউজ করলাম? আমরা কস টু থিটা ইকুয়াল টু তো 0 দেখাতে পারতাম, তখনই দেখাতে পারবো যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের টার্ম দুটো সমান থাকে, কোএফিসিয়েন্টগুলো সমান থাকে, তখন আমরা কস টু থিটা ইকুয়াল টু 0 দেখাবো, সেখান থেকে অ্যান্সার বের করব। আর যদি আলাদা থাকে, সবসময় এক থাকবে কোনো গ্যারান্টি নেই, যদি আলাদা থাকে তখন কিন্তু আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, এবং এইটাই শর্ট ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে যদি এক্স ওয়াই টার্মটাকে বাদ দিতে হয় তাহলে ট্যান টু থিটা ইকুয়াল টু এইচ বাই এ মাইনাস বিতে বসাতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে π/4। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি, একদম ভালো করে লাইন বাই লাইন আমি বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, নেক্সট অঙ্ক আজকে 4 নম্বর অঙ্ক। ইন ট্রায়াঙ্গেল এবিসি P is any point inside a triangle such that area of triangle BPC, triangle APC and triangle APB are equal. If the line AP cuts BC at M, area of triangle PMC is 5 square unit, then the area of triangle ABC. তো ব্যাপারটা কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি। এটা হলো ট্রায়াঙ্গেল ABC, ঠিক আছে। বলেছে পি হলো এমন একটা পয়েন্ট যেই পয়েন্টটা বিপিসি, এপিসি এবং এপিবি এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল করে দেয়। এটা যদি পি পয়েন্ট হয় তাহলে বিপিসি, এপিসি এবং এপিবি এই ট্রায়াঙ্গেল তিনটের এরিয়া সমান হয়। এবার আমাকে বলো যে কোন পি বিন্দুটা কি হলে এই রিলেশনটা হোল্ড করতে পারে। একমাত্র এই পি বিন্দুটা যদি ভরকেন্দ্র হয় অর্থাৎ সেন্ট্রয়েড হয় তাহলেই এই ফর্মুলাটা বা এই রিলেশনটা হোল্ড করে। অর্থাৎ ভরকেন্দ্র থেকে যদি শীর্ষবিন্দুগুলোকে যোগ করা হয় তাহলে সেটা একটা সমান তিনটে অংশে ভাগ করে ত্রিভুজকে, এবং তার মানে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে এটা ভরকেন্দ্র। এবার আমাদের নেক্সট অংশটা কি বলেছে, লাইন এপি কাট বিসি অ্যাট এম, তাহলে এপি বিসিকে ছেদ করেছে এম বিন্দুতে, তাহলে এ এম কি, দেয়ারফর এ এম মধ্যমা, আরেকটা কি, তাহলে পি বিন্দু হলো ভরকেন্দ্র, তাই তো। তাহলে মধ্যমা যদি হয় আমাদের বলে দিয়েছে পি এম সি 5 ইউনিট, তাহলে এটা 5 ইউনিট হলে এটা কত
মধ্যমাত্র ত্রিভুজকে সমখন মানে একদম দুটো অংশে ভাগ করে দেয়, তাহলে 5 5 10 হয়ে গেল, অর্থাৎ টোটালটা হয়ে যাবে 30 ইউনিট। অর্থাৎ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 5 × 6 ইকুয়াল টু 30 স্কোয়ার ইউনিটস। অপশান আমাদের সি। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে এটাকে ভরকেন্দ্র যে সেটাকে কিন্তু বুঝতে হবে। রিলেশনটা শুধু দেওয়া আছে, ভরকেন্দ্রের আমাদের কি দেওয়া আছে, ভরকেন্দ্রের প্রপার্টি দেওয়া আছে, সেই প্রপার্টি থেকে কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক দেখো আজকে। ইফ ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এ 2,20 সার্কামসেন্টার বলে দিয়েছে অর্থাৎ পরিকেন্দ্র, অ্যান্ড দ্য অর্থ সেন্টার অর্থাৎ লম্ববিন্দু বলে দিয়েছে 1,4, দেন দ্য কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট অফ সাইড অপোজিট টু ভার্টেক্স এ। তো ব্যাপারটা কি বলেছে, আমি যদি ত্রিভুজটা আগে আঁকি, এটা হলো এ পয়েন্ট যেটা 2,20, আর আমাদের সার্কামসেন্টার বলে দিয়েছে মনে করো এইখানটায়, মনে করো -1,2, আর হলো অর্থ সেন্টার বলে দিয়েছে এইখানটায় মনে করো 1,4। আমাদের বলছে এই এ বিন্দুর অপোজিট যেই বাহু রয়েছে বিসি, তার মিড পয়েন্টটা বের করতে বলেছে। অর্থাৎ এখানটায় মনে করি যেটা এটা যদি এম বিন্দু হয়, তাহলে এই এম বিন্দুটা আমাদের বের করতে হবে। আমরা যেহেতু বি এবং সি এই দুটো পয়েন্ট জানি না, তার মিড পয়েন্ট বের করার কোনো সুযোগ নেই। একটা জিনিস, এটা হলো সার্কাম সেন্টার সি আর অর্থ সেন্টার আমরা ধরলাম এইচ। তাহলে আমরা একটা রিলেশন পড়েছিলাম যে ভরকেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড অর্থ সেন্টার এবং সার্কাম সেন্টারকে 2:1 অনুপাতে ডিভাইড করে। অর্থাৎ এই দুটো বিন্দুকে যদি আমি জুড়ে দিই, তাহলে 2:1 অনুপাতে যেই বিন্দুটা আমি পাবো সেটা হয়ে যাবে জি। অর্থাৎ জি পয়েন্টটা আমি কি করতে পারি, এইচ হলো আমাদের 1,4 আর সি হলো -1,2। এটাকে আমরা 2:1 অনুপাতে ডিভাইড করে কে, জি। ওই 2:1 অনুপাত দিয়ে করলে কত হবে, এটা -2 + 1/3, আর এটা হলো 4 + 4/3, অর্থাৎ এটা হচ্ছে জি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1/3/8/3, এটা হলো জি বিন্দু স্থানাঙ্ক। আবার জি কি করবে, এ এমকে 2:1 অনুপাতে ভাগ করবে, যেহেতু এই জি বিন্দুটা কি ভরকেন্দ্র এবং এ এবং জি যুক্ত করলেই তো সেটা এম বিন্দুকে এম বিন্দুতে ছেদ করবে এবং সেটা বিসিকে বাইসেক্ট করে। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা এইচ, কে ধরে নিই। তাহলে এটা কত হবে, 2h + 2/3 ইকুয়াল টু হলো -1/3 একটা, আরেকটা হলো এই কেটা যখন বের করবো 2k + 20/3 ইকুয়াল টু হলো 8/3। তো এখান থেকে যদি ইমপ্লাইজ করি 3 নিচেরটা কেটেই যাচ্ছে, তো এই +2 এর পাশে গেলে -3, তাহলে 2h ইকুয়াল টু -3, দিস ইমপ্লাইজ h ইকুয়াল টু -3/2 একটা। আর পরের অংশটা কি হবে, পরের অংশটা দেখো, এইটা যদি এই পাশে যায় 2k ইকুয়াল টু হচ্ছে -12, তাহলে k ইকুয়াল টু হচ্ছে -6। এখানটা আমার অপশানটা টুকতে ভুল হয়েছে, এটা -6ই অপশানটা হবে, আমি বই থেকে টুকতে ভুল করেছি একটু। তাহলে এই অপশান সি হচ্ছে দেখো আমাদের -3/2, -6, এই হচ্ছে আমাদের অপশানটা। ঠিক আছে, তো এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো যাই হোক, আজকে আমরা যেহেতু বেসিক জায়গাটা একটু আলোচনা করেছি, অঙ্ক একটু কম হয়েছে, এর নেক্সট পার্টটা খুব শিগগিরই অর্থাৎ সামনের দিন চলে আসবে, এবং এর রিলেটেড যে আরও বেশ কিছু খুব ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেগুলো আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।